হলো পবিত্র মাহে রমজান। মসজিদে মসজিদে তারাবির জামাত অনুষ্ঠিত। সংযম সাধনায় আহ্বান ধর্ম উপদেষ্টার। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। 2025 খ্রিস্টাব্দ রোববার থেকে 1446 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। বেড়েছে রোজা কেন্দ্রিক পণ্যের বেচাকেনা। শসা, বেগুন ও লেবুর বাজার চড়া। দাম সহনীয় রাখতে সচেষ্ট সরকার, দাবি প্রেস সচিবের। নতুন দল ঘোষিত সেকেন্ড রিপাবলিক গণতান্ত্রিক পথে উত্তরণকে দীর্ঘায়িত করবে বলেন সালাউদ্দিন। রাজনৈতিক দর্শন দেখছেন না রিজভী। চলতি মাসে জমা হতে পারে শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন। 1.5 মাসের মধ্যে বিচার কাজ শুরুর আশা চিফ প্রসিকিউটরের। রাতভর রাজধানীর বিভিন্ন জায়গায় চলেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ তল্লাশি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে অভিযান। মানিকগঞ্জে 3 ফসলি জমির মাটি কেটে নিচ্ছে প্রভাবশালী মহল। নষ্ট হচ্ছে জমির উর্বরা শক্তি, ভয়ে মুখ খুলছে না কেউ। এবং বলিভিয়ায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 37 জনের প্রাণহানি। একই ঘটনায় আহত 39 জন। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আবারও এলো পবিত্র মাহে রমজান। প্রথম তারাবির নামাজে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঢল নামে মুসল্লিদের। এর আগে সন্ধ্যায় দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায় বলে নিশ্চিত করে জাতীয় চাঁদ দেখা কমিটি। পরে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন রমজানের পবিত্রতা রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান জানান। হাসান মাহমুদের রিপোর্ট। পবিত্র রমজানের প্রথম তারাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঢল নামে মুসল্লিদের। শনিবার রাত 8টায় জামাত শুরুর আগেই পূর্ণ হয় মসজিদ। নামাজ, রোজা, তিলাওয়াতের মাধ্যমে পুরো মাস অতিবাহিত করে মহান আল্লাহর কাছ থেকে রহমত, মাগফিরাতের সঙ্গে পরকালীন নাজাত পেতে এ মাসকে বড় সুযোগ বলে মনে করেন ধর্মপ্রাণ মুসলমানরা। আল্লাহ সবাইকে ভালো রাখুন, রমজানের রোজা রাখার তৌফিক দান করুন। যে আমাদের গুনাহগুলো ক্ষমা করা, আমাদের এই রমাদানের শিক্ষা নিয়ে বাকি পুরোটা জীবন আমাদের যেন কাটাতে পারি, ওইটা হচ্ছে আমাদের দিলের তামান্না। এই সৌভাগ্যের মাসে আমরা আল্লাহর কাছে নিজের জন্য, আমার আত্মীয় স্বজন এবং গোটা দেশের জন্য দোয়া করব, যাতে করে আল্লাহ একটি সুন্দর, সুস্থ এবং শান্তিপূর্ণ বাংলাদেশ আমাদেরকে দেন। কোরআন নাজিলের মাস রমজান, সেই রমজানের জন্য আমরা কোরআনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, সেই কামনাই করছি। এর আগে সন্ধ্যায় ইসলামী ফাউন্ডেশনে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। পরে দেশের আকাশে চাঁদ দেখা যায় বলে জানান ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এমত অবস্থায় আগামী 17 ফাল্গুন 1431 বঙ্গাব্দ 2 মার্চ 2025 খ্রিস্টাব্দ রোববার থেকে 1446 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। এ সময় রমজানের পবিত্রতা রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান জানান উপদেষ্টা। অকারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়ানোর আহ্বানও জানান তিনি। রমজানের পবিত্র রক্ষার্থে এই পবিত্র মাসে তারা ব্যবসা করবেন, লাভ করবেন, নিঃসন্দেহে করবেন। তবে তারা যাতে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে, এই ব্যাপারে প্রয়োজনীয় তারা মানসিকভাবে তৈরি থাকবেন, প্রস্তুতি নেবেন, এটা আমরা ব্যবসায়ী ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি। পবিত্র রমজান মাসে আত্মশুদ্ধির মধ্য দিয়ে সারা দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা মুসল্লিদের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রমজানের প্রথম দিনে রাজধানীর নাজিরা বাজারে সেহরি করতে গিয়েছিল অনেকে। ব্যবসায়ীরা বলছেন সেহরির বাজার জমতে আরও কয়েকদিন সময় লাগবে। এনআই নাহিদের রিপোর্ট। রাজধানীর ঐতিহ্যবাহী নাজিরা বাজার। রোজার প্রথম দিনের সেহরি করতে দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে। স্বাদ নিচ্ছেন মুখরোচক খাবারের। আজকের উদযাপনে আমার নানু, দাদু, আমার ভাই বোন, ফ্যামিলি, ফ্রেন্ডসরা সবাই ছিল, একসাথে মিলে খেলাম। মানে যেহেতু আজকে প্রথম সাহারি, সে উপলক্ষে বন্ধু বান্ধব মিলিয়ে ভাবলাম যে আজকে একটু স্পেশাল কিছু করি, সেই জন্যই আজকে আমরা এখানে একটু
খাবার উদ্দেশ্যে আমরা আসলাম। আমি আসলে আমার পরিবার নিয়ে এসেছি, আমার 3 ছেলে মেয়ে, আমার শাশুড়ি, আমার মা, তারপর আমার হাজব্যান্ড, আরও কিছু ফ্রেন্ডস আছে, সবাই মিলে একসাথে সেহরি করতে আসলাম। নাজিরা বাজারের ঐতিহ্যবাহী বিরিয়ানি সহ সেহরিতে রয়েছে অন্যান্য খাবারও। ব্যবসায়ীরা জানান সেহরিতে মুসল্লিদের ব্যাপক সমাগম ঘটতে আরও কয়েকদিন সময় লাগবে। সেহরি খাবারটা সবাই বাসায় খাবে, 1 রোজা থেকে 5-6 রোজা পর্যন্ত বাসায় খাবে। এরপর দেখা গেল 5-6 রোজার পর থেকে রাত্রে 11টার পর থেকে একটু চাপ বাড়বে, 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত। সেহরি যারা রোজা থাকবে, রোজা থেকে তো বিরিয়ানি খেয়ে কেউ রোজা থাকতে পারবে না, অবশ্যই সাদা ভাত। সাদা ভাতের জন্য বিভিন্ন রকমের ভাজি, ভর্তা, মাছ, মাংস সুলভ মূল্যে আর কি, একবারে কম দামে গেছে। সংযমের এ মাসে সবাই সৎ কাজের চর্চা করবে এমন আশা সব বয়সী মানুষের। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। পবিত্র রমজান উপলক্ষে ইফতারের জন্য স্টেশনের প্ল্যাটফর্ম ও মেট্রোতে পানি বহন করতে পারবেন যাত্রীরা। এক্ষেত্রে পরিমাপ নির্ধারণ করে দিয়েছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মেস ট্রানজিট লিমিটেড DMTCL। সে অনুযায়ী সর্বোচ্চ 250 মিলিলিটার পর্যন্ত পানি বহন করতে পারবেন এক একজন যাত্রী। 27 ফেব্রুয়ারি DMTCL এর MRT লাইন 6 এর উপপ্রকল্প পরিচালক আহসানুল্লাহ শরীফী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রমজান ঘিরে নিত্যপণ্যের বাজারে বেড়েছে বেচাকেনা। সুযোগ কাজে লাগিয়ে খেজুর, শসা, বেগুন ও লেবুর দাম বাড়িয়ে দিয়েছেন অসাধু ব্যবসায়ীরা। সংকট দেখা দিয়েছে ভোজ্য তেলের। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। আগামীকাল শুরু মাহে রমজান, তাই রমজান কেন্দ্রিক নিত্যপণ্যের বেচাকেনায় সরগরম বাজার। রাজশাহীর বাজার ঘুরে দেখা যায় বেড়েছে খেজুর ও ছোলার দাম। খেজুর ধরন ভেদে বিক্রি হচ্ছে 500 থেকে 3000 টাকায়, আর ছোলা কেজিতে বিক্রি হচ্ছে 120 টাকায়। সংকট রয়েছে বোতলজাত ভোজ্য তেলের। সরবরাহ না থাকার অজুহাতে খোলা তেল বিক্রি হচ্ছে চড়া দামে, যা প্রতি লিটার বিক্রি হচ্ছে 190 টাকায়। বর্তমান মার্কেটে যে খেজুর আমদানি হয়েছে সে তুলনায় খেজুরের দাম বেশি। এটা মরিয়ম, এটা আমরা 1100 টাকা কেজি বেচছি। কত কেজি এটা? কম দামের খেজুর, এগুলো 350 টাকা। গত রমজান থেকে এবারে একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। আর একটু কম হলে পরে হয়তো সাধারণ যারা আমরা ক্রেতা আছি তাদের জন্য ভালো হয়। ময়মনসিংহের বাজারে এলাচে 2000 টাকা বেড়ে কেজি বিক্রি হচ্ছে 5300 টাকায়। পাশাপাশি কেজি প্রতি 10 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকায়, রসুন 240 ও আদা 210 টাকায়। বেশি দাম বাড়ছে লোকে এলাচের দাম। গত 1.5 মাসের মধ্যে এলাচের দাম মেবি 2000 টাকা কেজিতে বাড়ছে। রসুনের দামটা একটু বাড়ছে, আর আদার দামটা কিছু দাম বাড়ছে। বরিশালে রমজানকে কেন্দ্র করে বেড়েছে নিত্যপণ্যের দাম। এছাড়া ভোজ্য তেলের সংকট রয়েছে পুরো বাজারে। এতে চরম বিপাকে পড়েছেন ক্রেতারা। রোজা হইলে দাম অবশ্যই বাড়ে সবকিছুরই। গত সপ্তাহে যা ছিল তার চেয়ে প্রত্যেকটা ইসের দাম বেশি, সেক্ষেত্রে মনিটরিং থাকলে আমাদের জন্য সুবিধা হতো। কুষ্টিয়ায় ছোলার দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে বেগুন, শসা ও লেবুর দাম। বেগুন কেজি প্রতি বিক্রি হচ্ছে 80 টাকায়, শসা 70 টাকা, আর লেবুর দাম হালিতে 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়। রমজান উপলক্ষে 2-3 জিনিসের দাম কাঁচামাল বাড়ছে হালকা। এর দাম বাড়ছে শসা, লেবু আর বেগুন। প্রত্যেকটা জিনিসের দাম যদি 1 টাকা করে হয়, 10টা জিনিস করে 10 টাকা, সেটাই আমাদের উপর বার্ডেন হয়ে যায়। রমজানে পণ্যের দাম ক্রেতাদের নাগালে রাখতে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। রমজানের প্রতিদিন সকাল বিকাল কয়েকটি টিম মিলে বাজার মনিটরিং করব। এই মুহূর্তে বাজার স্থিতিশীল আছে এবং স্বাভাবিক আছে। আমরা আশা করি এই পুরো রমজান জুড়ে বাজার স্থিতিশীল স্বাভাবিক থাকবে। বাজার মনিটরিং বাড়ানোর দাবি সাধারণের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। লক্ষ্মীপুরে ঊর্ধ্বমুখী শসা, গাজর, বেগুন ও চালের দাম। তবে শরীয়তপুরে মাছ, মাংস, সবজির বাজার স্থিতিশীল থাকলেও সংকট রয়েছে ভোজ্য তেলে সয়াবিন তেলের। আরো জানাতে লক্ষ্মীপুর ও শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন ও সাইফুল ইসলাম আকাশ। প্রথমেই চলে যাচ্ছি লক্ষ্মীপুরে। স্বপন, বাজার দর নিয়ে কি প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের মাঝে এবং প্রশাসনের মনিটরিং রয়েছে কিনা আমাদের জানাবেন। বুবলি, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে আসলে লক্ষ্মীপুরে
যে দ্রব্যমূল্যের বাজার দরের কি অবস্থা। আজ রোজার প্রথম দিন, বিশেষ করে লক্ষ্মীপুর অঞ্চলে, এই অঞ্চলে রোজার পূর্বে যে ক্রেতারা আছে, ক্রেতারা তারা তাদের বিভিন্ন পণ্য কিনে থাকে এবং তারা বেশি করে 1 থেকে 10-15 দিনের খাবার মজুত করে রাখেন। আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরের যে কাঁচা বাজারে। এখানকার যে বাজার আমি আপনাকে যদি বলে রাখি যে যেটা গত সপ্তাহে 100 টাকায় 5 কেজি শসা পাওয়া গেল, আজ প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে 50 টাকা দরে এবং গাজর বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা দরে এবং যে বেগুন রয়েছে, যে বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা এবং কিছু বেগুন বিক্রি হচ্ছে যে 60 টাকা দরে। যে বেগুন গত সপ্তাহে দাম ছিল 40 টাকা থেকে 50 টাকা দরে এবং যে গাজর বিক্রি করা হতো 20 টাকা কেজি দরে, সেই গাজর এখন 30 থেকে 40 টাকা দরে বিক্রি করা হচ্ছে। এছাড়া যে অন্যান্য শাকসবজি রয়েছে, যে করলা 80 টাকা করে বিক্রি হচ্ছে এবং আমরা যদি আপনাকে বলি যে অন্যান্য যে শাকসবজি রয়েছে, ওই শাকসবজি প্রায় আগের দরে বিক্রি হচ্ছে। বিশেষ করে রমজানে মানুষজন ইফতারের সময় যে গাজর এবং শসা এবং বেগুনি খেয়ে থাকে, সেই পণ্যগুলোর দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া যে লক্ষ্মীপুরে গতকাল থেকে 1 মার্চ থেকে নদীতে মাছ ধরা বন্ধ রয়েছে। এই মাছ ধরা বন্ধ থাকার কারণে যে নদীর মাছ এখন বাজারে পাওয়া যাচ্ছে না, তার যে পুকুরে চাষকৃত মাছ এখন বাজারে পাওয়া যাচ্ছে এবং প্রতি কেজি মাছ এখন 20 থেকে 50 টাকা দরে বিক্রি করা হচ্ছে। এখানে আমরা যদি আপনাকে বলে রাখি যে তেলাপিয়া মাছ বিক্রি করা হচ্ছে 200 থেকে 220 টাকা, যে তেলাপিয়া মাছ ছিল প্রায় 180 টাকা করে। এছাড়া যে আমি আপনাকে বলে রাখি যে পাঙ্গাস বিক্রি করা হতো গরিবের মাছ হিসেবে, সে পাঙ্গাস 150 থেকে 80 টাকা পাঙ্গাস মাছ বিক্রি করা হচ্ছে প্রায় 200 থেকে 250 টাকা ধরে এবং রুই, কাতল সহ অন্যান্য মাছগুলো প্রায় 50 থেকে 30 টাকা করে দাম বৃদ্ধি পেয়েছে। আরেকটু আমি আপনাকে বলে রাখি যে এখানকার যে মুদি দোকানের যে মালামাল রয়েছে, বিশেষ করে যে পেঁয়াজ, দেশি পেঁয়াজ 40 টাকা করে বিক্রি করা হতো, সে পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে 45 টাকা করে কেজি এবং যেটা ইন্ডিয়ান পেঁয়াজ সেটা 85 টাকা করে বিক্রি হচ্ছে, যেটা গত 3 থেকে 4 দিন আগেও বিক্রি করা হতো 50 টাকা করে দেরি। এছাড়া যে বাজারে অন্যান্য চাল রয়েছে, চালগুলো প্রায় আগের দরে রয়েছে, শুধু মিনিকেট বস্তাপ্রতি 100 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এ ছিল লক্ষ্মীপুর থেকে দ্রব্যমূল্য বাজারের সর্বশেষ খবর। আমরা এই মুহূর্তে চলে যাব শরীয়তপুরে। শরীয়তপুরে রয়েছেন আমাদের সহকর্মী আকাশ আমাদেরকে জানাবেন যে শরীয়তপুরের দ্রব্যমূল্যের বাজারের কিভাবে বিক্রি হচ্ছে। ধন্যবাদ স্বপন আপনাকে। শরীয়তপুরে প্রথম রমজানের নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে, সেই পণ্যের দাম কম থাকলেও বেড়েছে কিন্তু তেলের দাম। সেক্ষেত্রে কিন্তু আমি এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুরের পালং বাজারে। এই বাজারের চিত্র যদি দেখাই, এই বাজারে কিন্তু আমরা দেখতে পেয়েছি গত 1 সপ্তাহের ব্যবধানে কিন্তু তেলের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। যেখানে খোলা তেল বিক্রি করা হতো 195 টাকা, সেখান থেকে কিন্তু 200 টাকায় বিক্রি করা হচ্ছে এবং যেই প্যাকেটজাত যে তেলগুলো রয়েছে, বোতলজাত তেল, সেই তেল কিন্তু সংকট রয়েছে। যারা কোম্পানি মালিকগুলো রয়েছে তারা কিন্তু এই বিভিন্ন পণ্যের মাধ্যমে এই তেলগুলো যারা বিক্রেতা রয়েছে তাদেরকে দিচ্ছে এবং যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু অনেকটা ক্ষুব্ধ এই তেলের দাম বৃদ্ধি থাকার কারণে। তারা বলছেন যে এই রমজান মাসে তেলের ব্যবহারটা যেহেতু ইফতারের রান্নাবান্নার ক্ষেত্রে ব্যবহার বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে এই তেল না থাকার কারণে কিন্তু তারা খোলা তেলের দিকে যাচ্ছে এবং যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছেন তাদের স্বাস্থ্য যে ঝুঁকি, সেই ঝুঁকিতে তারা রয়েছে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করবো, আসলে এই তেল কেন পাওয়া যাচ্ছে না এবং তেলের দাম এত বৃদ্ধি কেন? আমাদের এখানে শরীয়তপুর বাজারে প্রায় দোকানে 5 লিটারে কোনো তেল নাই। আর দ্বিতীয়ত কোনো কোম্পানির থেকে যখন আমরা তেল চাই, তখন তেলের সাথে তারা কি বলে যে আমাদের অন্য কোনো পণ্য আছে ওগুলো নিতে হবে, যদি নেন তাহলে আমরা তেল দেবো। এবং কি এরকম অনেকটা অর্ডার নিয়েও আমাদের থেকে তেল দেয় না দেওয়াতে তখন আমরা কি করি, আমাদের যে পার্সোনাল কাস্টমার না, প্রত্যেকটা মান্থলি যে কাস্টমার আছে ওরা আইসা বা এমনি পাবলিক কাস্টমার যারা আছে এরা আইসা আমাদের থেকে 5 লিটার তেল চায়, আমরা তেল দিতে পারি না। ততক্ষণই তাদেরকে বলি আমাদের কাছে খোলা তেল আছে, খোলা তেল নেন। তো খোলা তেল তারা যখন আমরা বলি তারা খোলা তেল নেয় না, অনেকে খোলা তেল খায় না, যার জন্য নেয় না। এবং কি আমাদের বাজারে যে সমস্ত তেলগুলো বর্তমানে 2 লিটার 1 লিটার আছে, এগুলো সমস্ত তেলগুলো হচ্ছে সুপার নাম্বার 1 তেল। আমাদের যে মাহাজন থেকে কিনি সেগুলো তেল নাই, ওই মাহাজন থেকে তেল কিনতে গেলে তারা বলে তেল নাই। এই পরিস্থিতিতে আমরা আছি। এখন তেলের
তেলের জন্য আমাদের বাজারে খুবই একটা সমস্যা। কাস্টমারদের সাথে আমাদের অনেক সময় কথা কাটাকাটি হয়ে যায়। কি করব, তখন তাদেরকে বুঝ দিতে হয় যে ভাই আমাদের তেল নাই, তেল পাচ্ছি না, কোম্পানি আমাদের সাথে এই ধরনের কথা বলতেছে, এই ব্যাপার, আমাদের তেল যদি নেন তাহলে ওই পণ্য নিতে হবে। তো পণ্যর কথা বলে তারা যদি না নেয় তারা তেল দেয় না, এই পরিস্থিতি আমরা আছি এখন। জি, শুনলেন এখানকার একজন বিক্রেতার কথা। পাশাপাশি আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে রমজান মাসে যেখানে দাম কম থাকার কথা সেখানে তেল পাওয়াই যাচ্ছে না, সে কিন্তু তারা উদ্বেগ হয়ে রয়েছে। এই ছিল শরীয়তপুর থেকে নিত্য প্রয়োজনীয় বাজারের সর্বশেষ। স্বপন এবং আকাশ, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, রমজান ঘিরে নিত্য প্রয়োজনীয় পণ্য সম্পর্কে সহকর্মীরা জানাচ্ছিলেন। গেল বছরের চেয়ে এবারের রমজানে পণ্য মূল্য সহনীয় বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে এমন দাবি করেন তিনি। বলেন, রমজান জুড়েই বাজার সহনীয় রাখতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। ফাহিম ইউসুফের প্রতিবেদন। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি দাবি করেন, নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম গত রোজার চেয়ে এবার সহনীয় পর্যায়ে আছে। সয়াবিন তেল সহ বিভিন্ন পণ্যের সরবরাহ বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। পুরো রোজা জুড়েই ফোকাসটা থাকবে কিভাবে এই দামটাকে আরও সহনীয় পর্যায়ে আনা যায়, এবং সে লক্ষ্যে কিছু কিছু পণ্যের আরও যাতে সরবরাহ বাড়ানো যায়। বিশেষ করে এডিবল অয়েলের ক্ষেত্রে আমরা প্রতিদিন মনিটর করছি কত টন এডিবল অয়েল বিদেশের থেকে আসছে। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের রিকুইজিশন করা গাড়ির বিষয়ে বলেন, এর সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্ক নেই। দ্ব্যর্থকণ্ঠে বলবো যে আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্টের এখানে কোনো রোল নাই। নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেইং ফিল্ড কাজ চলছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ এরই মধ্যে দেয়া হয়েছে। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করছে যাতে সুন্দর একটা ইলেকশনে, সুন্দর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে সমস্ত পার্টি পার্টিসিপেট করতে পারে। এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, অনেক গণমাধ্যম পাবনার গণডাকাতির ঘটনাকে অতিরঞ্জিত করে প্রকাশ করছে। তিনি জানান, 5টি পরিবহনে ডাকাতি হয়েছে এবং ঘটনাস্থলে 10 মিনিটের মধ্যে স্থানীয় পুলিশ পৌঁছে যায়। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে চলতি মাসেই নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি নতুন রাজনৈতিক দলের সেকেন্ড রিপাবলিক নিয়েও প্রশ্ন তোলেন। এদিকে ছাত্রদের নতুন দলে কোনো রাজনৈতিক দর্শন দেখা যাচ্ছে না বলে মন্তব্য রুহুল কবির রিজভীর। শনিবার এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সাবরিনা মজুমদারের রিপোর্ট। শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবিতে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব বিষয়ক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। এ সময় নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে দেশ ও জনগণের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তা রুখতে সকলকে একসঙ্গে কাজ করার তাগিদ দেন বক্তারা। আমাদের মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে ডিবিতে নিয়ে যে রিমাইন্ডে নিয়ে আমাদের উপর এমন কোন অত্যাচার নাই যা করা হয় নাই, কিন্তু কর্মসূচি প্রত্যাহার তো পরের কথা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা গণপরিষদ সেকেন্ড রিপাবলিক ইস্যু সামনে আনছে এবং স্থানীয় সরকার নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে, তারা মূলত গণতান্ত্রিক পথে উত্তরণকে দীর্ঘায়িত করতে চাইছে। চলতি মাসেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হলে গণতান্ত্রিক শক্তিগুলো বসে করণীয় ঠিক করবে বলে জানান তিনি। নতুন সংবিধানের জন্য আপনারা কথা বলছেন, নতুন সংবিধান যেটা হবে সেটা সংশোধনের মাধ্যমে ব্যাপক সংশোধনী প্রস্তাব আপনারাও তো দিয়েছেন সংস্কার কমিশনে, আমরাও দিয়েছি। নতুন রাজনৈতিক সম্পর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তাদের মাঝে কোনো রাজনৈতিক দর্শন দেখা দিচ্ছে না। যে একটা রাজনৈতিক দর্শন দিয়েছে, আজকে অনেকে রাজনৈতিক দল করছেন, সমস্ত কিছু করছেন। আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম, অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। রিজভী আরও বলেন, যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে তবে সেটি হবে রাজনৈতিক কৌশলের ব্যর্থতা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।
মার্চের মধ্যে শেখ হাসিনা সহ প্রধান কয়েকজন আসামির মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আশা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জানান, প্রতিবেদন পেলে 1.5 মাসের মাথায় বিচার কাজ শুরু করা সম্ভব হবে। শনিবার দুপুরে সিলেট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে দেশের পরিবর্তিত পরিপ্রেক্ষিতে মানবাধিকার ও পরিবেশের গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি। তাজুল ইসলাম আরও বলেন, মামলায় আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ অব্যাহত আছে বলেও জানান তিনি। শেখ হাসিনা সহ প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি, এবং যদি আনুষ্ঠানিকভাবে এই তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই তাহলে আমরা তারপরে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে, এবং সেক্ষেত্রে শুরু হয়ে গেলে তারপর বলা যাবে যে কতদিন লাগবে। কারণ এই বিচারে বিচারিক যে ডকুমেন্টসগুলো আছে, ডিজিটাল এভিডেন্স আছে, লাইভ এভিডেন্স আছে, ডকুমেন্টারি এভিডেন্স আছে, এবং 2 পক্ষের সাক্ষীর ব্যাপার আছে, সেগুলো আদালত নির্ধারণ করবেন যে কতদিন সময় সেখানে তারা নেবেন। রাতের নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতভর রাজধানীর বিভিন্ন জায়গায় যৌথ তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। সোলাইমান স্বপনের ক্যামেরায় আরও জানাচ্ছেন এনআই নাহিদ। রাজধানীর কারওয়ান বাজার, হাতিরঝিল, লিংক রোড, বিজয় সরণি, মহাখালী, বনানী সহ বিভিন্ন জায়গায় রাতভর সেনাবাহিনী ও পুলিশের যৌথ তল্লাশি কার্যক্রম চালানো হয়। এ সময় বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও মোটর আরোহীর হেলমেট না থাকায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। মাদক সহ কয়েকজনকে আটক করা হয়। তো বন্ধুর হেলমেট ছিল না, তারাবি নামাজ পড়ে ওনাকে বাসায় রেখে আমি বাসা যাব, এর মধ্যে এদিক দিয়ে আসছে, সেনাবাহিনী ধরছে, যৌথ অভিযান চালাচ্ছে ওনারা, ভালো, এটা ভালো। তো সামান্য একটা মামলা আর কি দিচ্ছে। দেশজুড়ে যৌথ তল্লাশি কার্যক্রম চলমান থাকায় স্বস্তিতে সাধারণ মানুষ। এটা খুবই ভালো হয়েছে, এতদিন পর্যন্ত আমরা এগুলো দেখি নাই, আমরা একটু প্যানিক ছিলাম। আই এম ভেরি হ্যাপি দ্যাট দে আর অন দ্য রোড। এইখানে আমরা অনেক নিরাপত্তায় আছি, আবার আমার মা বোন যারা আছে, দেশের জনগণ অনেক সেফটি ফিল করে। এখন এই দেশের সার্বিক পরিস্থিতি অনুযায়ী এই অভিযান খুবই ভালো, এবং চুরি ডাকাতি যে হারে হচ্ছে তার থেকে অনেকটা কমে গেছে, বা মানুষের মনে যে একটা আতঙ্ক ওইটাও কমে গেছে। যৌথ তল্লাশিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটবে এমন প্রত্যাশা নগরবাসীর। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। আইন শৃঙ্খলা রক্ষায় কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সুরক্ষায় উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবি উদ্বোধন করেন তিনি। আর সীমান্ত হত্যা নিয়ে বিজিবি মহাপরিচালক জানান, ভারত বাংলাদেশিদের হত্যা করলে কঠোর হবে বিজিবি। সহকর্মী আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে কক্সবাজার থেকে তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। যাত্রা শুরু করলো উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবি। কক্সবাজার ব্যাটালিয়ন 34 বিজিবির প্রশিক্ষণ মাঠে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নতুন ব্যাটালিয়নের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় ঢাকার স্টেশন সদর দপ্তর ও গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং গাজীপুর ডগ স্কোয়াড K9 ইউনিটের উদ্বোধন করা হয়। এ সময় সীমান্ত রক্ষায় নবগঠিত ব্যাটালিয়ন সহ বাহিনীর সকল সদস্যকে দৃঢ়তার সঙ্গে কাজ করার আহ্বান জানান বিজিবি মহাপরিচালক আশরাফুজ্জামান চৌধুরী। জানান, ভারত সীমান্ত হত্যা বন্ধ না করলে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উপরও কঠোর হবে বিজিবি। গতকাল সন্ধ্যা থেকে এই এখন পর্যন্ত বিএসএফ এর সদর দপ্তর থেকে শুরু করে যেই জায়গায় এই হত্যাটা হলো, সর্ব জায়গায় আমরা অত্যন্ত জোরালো প্রতিবাদ জানিয়েছি। ভারতীয় অনুপ্রবেশ যারা করে, তো তাদের প্রতিগত আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি, সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে, এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সুরক্ষায় উখিয়ার ব্যাটালিয়ন প্রতিষ্ঠা ছিল সময়ের দাবি। বাহিনীর আধুনিকায়নের কাজ চলছে বলেও জানান তিনি। এই এলাকাটা একটু এলাকা দিয়ে বেশিরভাগ মাদক চলে আসে,
এবং আরো তো রোহিঙ্গা সমস্যাতে একটা বড় ধরনের সমস্যা হয়ে গেছে। এই জন্য এই ব্যাটালিয়নটা খুবই দরকার ছিল। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো যদি এখানে যদি আরো ব্যাটালিয়ন দরকার হয় আমরা আরো ব্যাটালিয়ন ইন্টিগ্রেট করবো, মানে এই এলাকাটা যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে। এর আগে শনিবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় দলীয় বিবেচনায় কাউকে ছাড় দেয়া হচ্ছে না বলেও জানান তিনি। দলীয় বিবেচনায় যেন তারা কাজ না করে এই জন্য অলরেডি আমি তাদের ইনস্ট্রাকশন দিচ্ছি। এখানে এখনকার যে পরিবেশ, এই পরিবেশে কিন্তু তাকে কাজ করতে সবচেয়ে সুবিধা, কিন্তু তার ক্ষেত্রে কিছু কিছু লোক আছে তারা এখনই ভবিষ্যতে কে আসবে তাদের তেল দেওয়া শুরু করছে। কক্সবাজারের আইন শৃঙ্খলা অবনতিতে রোহিঙ্গাদের দায়ী করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদেরকে দ্রুত নিজেদের দেশে ফেরত পাঠাতে পারলে সবার মঙ্গল হবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, কক্সবাজার। মানিকগঞ্জে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই 3 ফসলি জমির মাটি কেটে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। অভিযোগ উঠেছে, কেটে নেওয়া এই মাটির বেশিরভাগই যাচ্ছে জেলার বিভিন্ন ইটভাটায়। এতে জমির উর্বরা শক্তি নষ্টের পাশাপাশি অবৈধ ভাটায় ইট পোড়ানোর দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। একই সঙ্গে নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক, মহাসড়ক। এর সঙ্গে স্থানীয় প্রভাবশালী নেতারা জড়িত থাকায় মুখ খুলতে ভয় পাচ্ছে সাধারণ কৃষকরা। সহকর্মী আব্দুল আলিমের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত অঙ্কন চৌধুরী রিপোর্টে। মানিকগঞ্জের 7 উপজেলার 50টিরও বেশি স্থানে 3 ফসলি জমির মাটি কাটা হচ্ছে। রাতের আধারে মাটি কাটার প্রবণতা বেশি। কয়েকটি ইউনিয়নে 80% কৃষি জমি বিলীন হয়ে গেছে, যা বর্তমানে ডোবা, নালা, পুকুর ও জলাশয়ে পরিণত হয়েছে। মাটির ট্রাক চলাচলে সড়ক নষ্ট হচ্ছে এবং দুর্ঘটনাও দিন দিন বাড়ছে। এমনকি পরিবেশ, কৃষি ও জনস্বাস্থ্য ক্ষতির মুখে পড়েছে। স্থানীয়রা একাধিকবার অভিযোগ করলেও কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসন মাঝে মধ্যেই অভিযান পরিচালনার মাধ্যমে সামান্য জরিমানা করেই ছেড়ে দেওয়া হচ্ছে অপরাধীদের। অভিযোগ রয়েছে, প্রশাসন বিশেষ সুবিধা নেয় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমাদের কৃষি জমি মাটি কেটে দেখেন এক ফিট জায়গাও রাখে নাই, এখন কাটতেছে, এখনই ভেঙে পড়তেছে। আমাদের মরার অবস্থা ছাড়া আর কোনোই নাই। সব ভেঙে ছেড়ে যদি নিচে নেমে যায় তাহলে আমরা কি করে বুনিয়া খামু। জেলায় মোট 1,03,383 হেক্টর ফসলি জমি রয়েছে, যার মধ্যে প্রতি বছর 100 হেক্টর জমি মাটি কাটার ফলে কমে যাচ্ছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা দিন দিন হ্রাস পাচ্ছে। চারিদিকে যে ব্রিক ফিল্ড হইতাছে, এই ব্রিক ফিল্ড নিয়ে সম্পূর্ণ চক্রায় শেষ করতেছে, আবাদি জমি শেষ। আমরা যারা মোটরসাইকেল চালাই আমাদের জন্য এটা অনেক ঝুঁকিপূর্ণ রাস্তা। মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা। বালু এবং মাটি কাটার বিরুদ্ধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে এবং আমরা নিয়মিত অভিযান মোবাইল কোর্ট পরিচালনা করছি। তারপরেও কিছু জায়গায় আমরা অভিযোগ পাচ্ছি, অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিই। কৃষি জমি রক্ষায় দ্রুত কার্যকরী পদক্ষেপ দেখতে চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রকৃতিতে চলছে বসন্ত। বাড়তি নান্দনিকতা যোগ করতে রংপুরে ফুটেছে মাধবীলতা। পাপড়ি মিলে ছড়াচ্ছে সুবাস। ফুলের চারপাশে উঠছে প্রজাপতি। দুর্লভ এই মাধবীলতাকে পরম যত্নে আগলে রেখেছেন কবি, লেখক ও ফুলপ্রেমী রানা মাসুদ। রংপুরের ইতিহাসে প্রথম শ্বেত শুভ্র এই ফুল দেখতে ভিড় করছেন ফুলপ্রেমীরা। আরো জানাচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। মাধবীলতা দেশের প্রথম আবিষ্কৃত ফুল। নিজের স্থান ছেড়ে উপরে ওঠার স্বভাবগত এই ফুল লতা, পাতা আর ডগায় নিজেকে ধরেছে মেলে। চারপাশে দুধের মতো সাদা রঙের ছোট বড় পাপড়ির মাঝখানে হলুদ ছাপ ছড়িয়েছে নিজের সৌন্দর্য। বাগান জুড়ে ফুলের মৌ গন্ধ। ফুলেদের গায়ে প্রতিনিয়ত ছোটাছুটি করে মৌমাছি, প্রজাপতি সহ প্রকৃতি বন্ধুরা। সুবাসিত ফুল বাগানে গান গায়ে পাখালিও। নিজ বাড়িতে এই ফুলের প্রথম আগমন তাই আনন্দ বাড়িয়েছে বহু গুণে। বছর 2 আগে, 2.5 আগে আমি গাছের চারাটা মানিকগঞ্জ থেকে সংগ্রহ করি। এরপর থেকেই ওটাকে যত্ন আত্তি করে নিয়ে এটা বিশেষভাবে সবসময় দেখভাল করতাম। তো আশায় ছিলাম কবে ফুল ফুটবে, তো এবার ফুল এসেছে। নানা ফুলে সুভাষিত ফুলপ্রেমী রানা মাসুদ দম্পতির এই ছাদ বাগান অ্যাগ্লোমিয়া, অ্যারোনিয়া, লাগি বাম্বু, লাল জবা, লাল সাদা গোলাপ সহ হারিয়ে যাওয়া প্রায় সব দুর্লভ ফুলের সঙ্গে আছে মাধবীলতাও।
নিজের শিশু সন্তানের মতো পরম যত্নে আগলে রাখার গল্প শোনান এই দম্পতি। বলেন মধুমঞ্জুরি যেন মাধবীলতা না হয় সেই বিষয়ে সচেতনতা প্রয়োজন। মাধবীলতা নামে যেটা আমরা বলি সেটা হচ্ছে মধুমঞ্জুরিকে অথবা মালতীলতাকে। তো এই যে একটা ভুল পরিচিতি চলে আসে, তখন আমি ভাবলাম যেভাবে হোক আমাকে একটা মাধবীলতা চারা সংগ্রহ করতে হবে এবং গাছটা নিজের বাসায় করতে হবে। এই যে মাধবীলতা, এইটা নিয়ে আমি চাচ্ছি হয়তো আগামীতে ভালো হলে আমরা একটা মাধবী বরণ উৎসব করব। কারণ মাধবীলতার সাথে আমি মানুষকে পরিচিত করে দিতে চাই যে এইটাই অরিজিনাল মাধবীলতা, এটাই একটি মূল একটা। আর আনন্দ তো আছেই, ফুলের তো যত ফুল হয় তত আনন্দ। গাছ তো আসলে সন্তানের মতোই। কেউ আমার গাছের একটা অযাচিতভাবে পাতা বা ফুল ছিললেই আমার ভীষণ কষ্ট না, শুধু রাগ চেপে যায়। এবং মজার বিষয় হলো আমি আমার ছেলেদেরকে ছোটবেলা থেকে শিখিয়েছি একটা গাছের পাতা ছিললে ততটাই কষ্ট লাগবে যতটা তোমার হাতের আঙ্গুলটা ভেঙে দিলে লাগবে। রংপুরের ইতিহাসে প্রথম শ্বেতশুভ্র এই ফুল ফুটেছে, তাই ফুল প্রেমীরা আসছেন এই ফুলের সুবাস নিতে। প্রথম রংপুরে শুনলাম যে মাধবী ফুল ফুটছে, এটা দেখে আমার আগ্রহটা আরও বেশি বেড়ে গেছে। তো সেই আগ্রহ থেকে আমি আবার এই মাসুদ ভাইয়ের বাসায় আসলাম যে দেখার জন্য। বাগানে শুনলাম যে অনেক ভ্যারাইটিস আছে, সেটা দেখার জন্য। খুব অল্প দিনেই ফোটে এই ফুল, ঝড়েও যায় দ্রুত। কবির ভাষায় মাধবী হঠাৎ কোথা হতে এলো ফাগুন দিনের স্রোতে, এসে হেসেই বলে যাই যাই। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।